ভারতের ওপর প্রতিশোধ নিতে ভারতের বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে গেল গরু পাচারকারীরা। বিএসএফ এর 174 ব্যাটালিয়নে কর্মরত এক জওয়ানকে সোমবার ভোরের দিকে পাচারকারীরা তাঁকে অপহরণ করেছে বলে জানা যাচ্ছে। আর এসব সম্ভব হচ্ছে ভারতের মধ্যেই বসবাসকারী ভারত বিরোধী কিছু সেকুলার লোকজনের জন্যই। আচ্ছা, পাকিস্তানকে তো ভালো মতোই জব্দ করেছিল ভারত, তাহলে এক টুকরো একটা চুনোপুটি দেশ বাংলাদেশের এত বারবারান্তে সরাসরি কোনো কড়া জবাব দিচ্ছে না কেন ভারত? কোথায় আটকে যেতে হচ্ছে? কিভাবেই বা লোক চক্ষুর আড়ালে ভারতের বিএসএফ জওয়ানকে অপহরণ করার সাহস পেল বাংলাদেশি গরু পাচারকারীরা? সম্প্রতি ঘটনাটি ঘটেছে 20 ডিসেম্বর শনিবার। গরু পাচারে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীরা টেনে হিচড়ে নিয়ে যায় বিএসএফ এর এক জওয়ানকে। এরপর রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত এলাকায়। ওই বিএসএফ জওয়ানকে নিয়ে পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রবিবার ভোরে ঘন কুয়াশা ছিল, আর সেই সুযোগে একদল বাংলাদেশি পাচারকারী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। তারা সীমান্তবর্তী গ্রাম থেকে গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে ডিউটিরত এক বিএসএফ এর চোখে পড়ে যায় তারা। এরপর ওই জওয়ান পাচারকারীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তির সময় পাচারকারীরা তাকে বাংলাদেশে টেনে হিচড়ে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে ওই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নামে বিএসএফ। সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এর কোনো সমাধান হয়নি এবং এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি ওই জওয়ানকে। প্রশ্ন উঠছে, বর্ডার থেকে বিএসএফ কে অপহরণ করার সাহস পেল কোথা থেকে বাংলাদেশের পাচারকারীরা? তবে কি আগে থেকেই ছিল কোনো গোপন ফন্দি? বর্তমানে বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি বেশ কিছু ভিডিওতে। আন্দোলন থেকে হিংসা থেকে বর্বরতার রূপ নিয়েছে, তবে শুধু আজকে নয়, এর আগেও বহুবার বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে তার নির্লজ্জের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশে যা ঘটছে তা কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা সম্পূর্ণ ম্যানেজ ডিসঅর্ডার। কিন্তু কি এই ম্যানেজ ডিসঅর্ডার? এটি হলো মানুষের দ্বারা ছড়ানো বিশৃঙ্খলা, যাতে মানুষ ম্যানিপুলেট হয়ে পরিচালকদের কথা মতো কাজ করে। সম্প্রতি শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ব্যাপক রূপ নিয়েছে। এই ওসমান হাদি অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সেইভাবে কোনো দিনই পাত্তা দেয়নি। তাই মনে করা হচ্ছে তাকে এই কারণেই পথের কাঁটা হিসেবে উপড়ে ফেলা হয়েছে। এই ওসমান হাদির হত্যার পেছনে ফয়সাল নামে এক ব্যক্তির নামও উঠে আসে, যার সাথে রাজনৈতিক দলগুলোর কোনো যোগসূত্র আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কার কার্যসিদ্ধি হচ্ছে, জামায়াতে ইসলাম নাকি মোহাম্মদ ইউনূসের? নিরপেক্ষভাবে দেখতে গেলে জামায়াতে ইসলাম ও মোহাম্মদ ইউনূস দুজনেরই কার্যসিদ্ধি হচ্ছে, কিন্তু বিষয়টিকে যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস এতে এক ধাপ এগিয়ে রয়েছে। কেননা 2026-এর ফেব্রুয়ারিতে ভোট, আর এই সময় ভোট হলে ইউনূসের হার একেবারে নিশ্চিত। কারণ বাংলাদেশের মানুষ এতদিনে বুঝে গেছে মোহাম্মদ ইউনূস তাদের জন্য কিচ্ছু করেনি, বরং বিদেশি শক্তির কাছে নিজেকে উজাড় করে দিয়েছে। আর তাই তাকে টিকে থাকতে গেলে এরকম নোংরা খেলা খেলতেই হবে। বর্তমানে গৃহযুদ্ধটা চলছে মূলত মোহাম্মদ ইউনূস এবং কট্টরপন্থীদের মধ্যে, আর তাতে প্রাণ হারাচ্ছে দীপু চন্দ্র দাসের মতো মানুষ। কট্টরপন্থীরা অভিযোগ করছে দীপু চন্দ্র দাস নাকি ইসলাম বিরোধী মন্তব্য করেছে, অথচ তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আদমরা করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়াই যদি শাস্তি হয়, তাহলে আইনের কি দরকার? অবশ্য আইন কানুন কিছু আছে বলে তো মনে হয় না, নইলে কি আর একপাক্ষিকভাবে বিচারে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা করা যায়? কিন্তু কথা হচ্ছে, এত সাহস বাংলাদেশ পেল কোথা থেকে? না আছে ইকোনমি, না আছে কোনো বিকল্প স্ট্র্যাটেজি, তাহলে এত বারবারান্ত কিসের? দেখুন, এখানে কিন্তু শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশে রয়েছে চীন, পাকিস্তান এবং আমেরিকাও। কিন্তু কেন এই সমস্ত দেশগুলো বাংলাদেশকে ইন্ধন যোগাচ্ছে? কেননা বছর ঘুরলেই বাংলাদেশে ভোট, আর সেই ভোটে জেতার জন্য বিভিন্ন ফলস ন্যারেটিভ ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, আর সেটাতেই হাত গরম করে নিচ্ছে অন্যান্য যে সমস্ত ডিপ স্টেট আছে তারা। চীনের সঙ্গে সম্প্রতি ভারতের ডিল হলেও চীন চায় ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করতে, আর তাই চীন বাংলাদেশকে সাপোর্ট করে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সমান অবস্থা বজায় রাখতে চাইছে। আবার অপরদিকে পাকিস্তানও বাংলাদেশকে ইন্ধন যোগাচ্ছে।
কেননা পাকিস্তান চাইছে ভারত যদি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের বর্ডার লাগোয়া বা চিকেন স্নেকের কাছাকাছি নজরদারি বাড়াবে এবং পাকিস্তান কাশ্মীরের মধ্যে অবাধে ঢুকে গিয়ে বিদ্বেষমূলক কাজকর্ম শুরু করে দেবে। যদিও কাশ্মীর অঞ্চলের সিকিউরিটি বেশ কড়াকড়ি করা হয়েছে, তবুও একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আবার আমেরিকার কিন্তু কোনো সলিড কারণ নেই, শুধুমাত্র রাগ থেকে বাংলাদেশকে সাপোর্ট করছে। কেননা আমেরিকার ভারতের উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ চেয়েছিল যেখান থেকে তারা সরাসরি চীনের ওপর নজরদারি চালাবে, কিন্তু ভারত তা একেবারে নাকচ করে দিয়েছে। অপরদিকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেয়নি। এবার এখান থেকেই রাগের জন্ম, আর তা থেকেই বাংলাদেশ যখন ভারত বিরোধী মন্তব্য করছে তখন তার মধ্যে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা। আর একটা বিষয় খেয়াল করুন, মোটামুটি ওয়েস্টার্ন কান্ট্রির প্রত্যেকেই ভারতে অস্থিরতা তৈরি করতে চায়, কেননা ভারতকে ট্যারিফ চাপিয়েও দমানো যাচ্ছে না। ভারত ঠিক তার পরিস্থিতি সামাল দিয়ে দিচ্ছে, আর এখানেই সবার চক্ষু শুল হয়ে উঠছে। কিন্তু বাংলাদেশ এত ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, হিন্দুদের ওপর আঘাত করছে, তা সত্ত্বেও কেন কোনো স্টেপ নিচ্ছে না ভারত? যেহেতু ফেব্রুয়ারিতে ভোট, আর সেই ভোটের আগে যুদ্ধে জড়ানো মানে নিজের বিপদ নিজে টেনে আনা। কেননা সমস্ত ডিপ স্টেট এটাই চায় ভারত যুদ্ধে জড়াক, আর ভারতের ইকোনমি একদম ডাউন হয়ে যাক, যার ফলে ভারত বিশ্ব দরবারের সামনে একেবারে মুখ থুবড়ে পড়বে। কিন্তু ভারত সেই ফাঁদে পা না দিয়ে ভোটের অপেক্ষা করছে, কেননা পরবর্তী যে সরকার বাংলাদেশে আসবে তার সঙ্গে সমঝোতা করে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে বলেই মনে করা হচ্ছে। আর শুরুতেই যেমনটা বলেছিলাম যে বিএসএফ জওয়ানকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে যে ভারতের নিজেদের দেশেরই কিছু দেশ বিরোধী সেকুলার মানুষজন আছে, এবং ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেগুলোতেও বাংলার শাসক দলের অনুগামী যে সমস্ত মানুষরা বাস করেন তারাও কিন্তু এসব পাচার কাজের বিরোধিতা করেন না। সব কিছু জানার পরেও তারা সেখানে কিন্তু মুখে কুলুপ এঁটে থাকে। আর দিনের পর দিন যে গরু পাচার চক্র চলছে সেখানে সেই ব্যবসার বলি হতে হচ্ছে এখন আমাদের দেশের বিএসএফ জওয়ানদের। আর অন্যদিকে আমাদের কেন্দ্র সরকারকেও শুধুমাত্র হাই অ্যালার্ট জারি নয়, বরং আরও কড়া পদক্ষেপ নিতে হবে এর বিরুদ্ধে, নয়তো বাংলাদেশের মতো চুনোপুটি দেশগুলো ভারতের বিরুদ্ধে এরকম চক্রান্তের আরও সাহস পেয়ে যাবে যত দিন যাবে। আজকের আলোচনার ভিডিও এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে।